শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠনের একটি পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পরমাণুর তিনটি মৌলিক কণিকা রয়েছে: ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো কতগুলো নীতি মেনে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোরের পরমাণু মডেল থেকে জানি যে প্রতিটি প্রধান যে শক্তি স্তর থাকে, সেই প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তো এখানে আমরা এটা বোরের পরমাণু মডেলের থেকে জানি যে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে যদি n = যদি 1 হয়, n = 1 হলে প্রথম প্রধান শক্তি স্তরে অর্থাৎ কে সেল, এটাকে আমরা কে সেল বলি, কে সেল স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², সমান হচ্ছে 2 ইনটু, যেহেতু প্রথম প্রধান শক্তি স্তরের কথা বলা হয়েছে এবং যেহেতু n = 1, তাহলে এখানে হবে 1², তার মানে হলো 2টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে, তার মানে কে সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। ঠিক তেমনি করে n = 2 হলে, তাহলে দ্বিতীয় প্রধান যে শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে আমরা l সেল বলি। এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n², তার মানে হচ্ছে 2 ইনটু n এর মান, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরছি 2, তাহলে এখানে হবে 2², তার মানে হলো 8টি। তেমনি করে n = 3 হলে, তাহলে তৃতীয় যে শক্তি স্তর, তার প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এখানে m সেল, তো তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n² ইকুয়াল 2 ইনটু n এর মান হচ্ছে 3, তাহলে হলো এখানে হবে 3², তার মানে 18টি। এবং যদি আমরা আরো দেখি যে n = 4 হলে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ n সেল এত এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n² ইকুয়াল 2 ইনটু 4², তার মানে হলো 32টি। শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন, প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তর অর্থাৎ এল সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 8টি, এবং তৃতীয় প্রধান শক্তি স্তর অর্থাৎ এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 18টি, এবং চতুর্থ প্রধান শক্তি স্তর অর্থাৎ এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো শিক্ষার্থী বন্ধুরা প্রধান শক্তি স্তরকে প্রধান শক্তি স্তরকে এন এবং উপশক্তি স্তর আরো আছে উপশক্তি স্তরকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এখানে এল এর যে মান আছে সেটা 0 থেকে এল এর মান এত এর মান 0 থেকে n-1 এত পর্যন্ত হয় শিক্ষার্থী বন্ধুরা। এবং এই উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয় শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে এই উপশক্তি স্তরগুলোতে কিভাবে ইলেকট্রন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমরা বলছি যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে যদি n = 1 হলে যদি 1 হলে L সমান 0 হবে শিক্ষার্থী বন্ধুরা। কেননা এখানে যেমন এখানে যদি আমরা দেখি যে n মাইনাস আমরা বলছি L, তো এখানে n এর মান 1, তাহলে 1 - 1 তার মানে 0 শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখলাম যে n = 1 হলে L = কি হয় 0 হয়, এবং এই তার অরবিটাল হচ্ছে একটি অরবিটাল হচ্ছে বা উপশক্তি স্তর অরবিটাল বা উপশক্তি স্তর হচ্ছে একটি, এটা হচ্ছে S শিক্ষার্থী বন্ধুরা। তারপরে যদি আমরা দেখি যে এখানে একটু বলে রাখি যে আমরা যখন প্রধান শক্তি স্তর তোমাদেরকে দেখিয়েছি তখন n = 1 হলে আমরা n = 1 দেখছি, আর এখন আমরা দেখছি যে L = হয় 0, তার মানে 1 কম। যেমন তো n = 2 হলে L = হবে, এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করো, n = যদি 2 হয় তাহলে L = প্রথম L = 1 এবং পরে আবার L = 1, অর্থাৎ এই দুইটা অরবিটাল হবে, যেই অরবিটাল গুলো তার অরবিটাল হবে দুইটা। তাহলে আমরা জানি L = 0 হলে অরবিটাল হচ্ছে S, আর L = 1 হলে অরবিটাল হচ্ছে P শিক্ষার্থী বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখাইছি সেটা এরকমই n-L, তাহলে n এর মান এখানে শিক্ষার্থী বন্ধুরা 2 আর L এর মান হচ্ছে এক্ষেত্রে 1, এখানে থাকবে এত, তার মানে হচ্ছে 1 এইটা শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে n = যখন 2 হয় তখন উপশক্তি স্তর
অর্থাৎ দুইটা হয়, একটা হলো s আর একটা হলো p। এবার n equal to যদি 3 হয়, 3 হলে এখানে l এর হবে তিনটা শিক্ষার্থী বন্ধুরা। প্রথম l equal to 0, l equal to 1 এবং l equal to 2 হবে, কেননা ওইখানে 3 থেকে 1 মাইনাস হইলে 2। তাইলে আমরা স্বভাবতই জানি যে l equal to 0 হলে তার অরবিটাল হচ্ছে s, l equal to 1 হলে তার অরবিটাল হবে p, আর l equal to 2 হলে তার অরবিটাল হবে d। তাহলে এখানে তিনটা অরবিটাল আছে, অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরের তিনটি অরবিটাল রয়েছে। ঠিক তদ্রূপ n equal to যদি 4 হয়, n equal to 4 হলে n equal to যদি 4 হয়, n equal to যদি 4 হয় তাহলে আগের মতো আমরা দেখি যে এখানে l equal to 0, l equal to 1, l equal to 2 এবং l equal to 3। তো আগের মতো শিক্ষার্থী বন্ধুরা এত হলে আমরা জানি যে l equal to 0 হলে s, l equal to 1 হলে p, l equal to 2 হলে d এবং l equal to 3 হলে f অরবিটাল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বিষয়টা এখানে বুঝতে পেরেছো যে কিভাবে এটা হচ্ছে। তো যেহেতু এখানে n equal to 1 প্রধান শক্তি স্তর হচ্ছে 1, তার মানে এর আগে 1 হবে। এখানে যেহেতু প্রধান শক্তি স্তর 2, তাহলে এই অরবিটাল গুলোর সামনে 2 হবে। এখানে যেহেতু n equal to 3, তাহলে এখানেও 3 হবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে যেহেতু n equal to 4, তাহলে এইগুলো 4 হবে, 4। এ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে উপশক্তি স্তরের আমরা একটা তোমাদেরকে ধারণা দিলাম যে যদি n equal to 1 হলে l equal to 0 হবে, 1 কম 0 হবে এবং অরবিটাল হবে একটি, সেটা হচ্ছে s উপশক্তি স্তর। এবং n equal to 2 হলে তাহলে উপশক্তি স্তর হবে দুইটি, l equal to 0 এর জন্য s এবং l equal to 1 এর জন্য হলো p। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি যে n equal to 3 হলে, তো প্রথমে l equal to 1 এর জন্য আমরা আগে বলছি যে s, l equal to 1 এর জন্য p এবং l equal to 2 এর জন্য d। আর যেহেতু প্রধান শক্তি স্তর 3, যার জন্য এই উপশক্তি স্তরগুলোর সামনে 3 বসছে। ঠিক তদ্রূপ n equal to 4 হলে সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে n equal to n-1, তো সেই ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 মাইনাস এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 3। তো 3 হলে এটা আগের মতো n equal to 1 এর জন্য s, l equal to l equal to 0 এর জন্য s, l equal to 1 এর জন্য p, l equal to 2 এর জন্য d এবং l equal to 3 এটা হচ্ছে f শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ এই প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরগুলোর একটি ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে এই ইলেকট্রন বিন্যাসের যে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, এটা আমরা একটু দেখি। অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যারও একটা আছে, নিয়ম আছে। সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 2 into 2l plus 1। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু যদি দেখি যে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, s অরবিটাল। তো শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমরা বলছিলাম যে s অরবিটালের হচ্ছে l equal to 0। তো l equal to 0, তাহলে 2 into 0 plus 1, তার মানে হচ্ছে 2 into 1, তার মানে হলো 2টি। এটা হলো s অরবিটালের ইলেকট্রন, s অরবিটাল।
s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি। ধারণ ক্ষমতা কয়টি? দুইটি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি আমরা এই সূত্র থেকে। তো যদি আমরা p এর ক্ষেত্রে দেখি p, তাহলে এখানে 2 ইনটু 2l প্লাস 1 তার মানে ইকুয়াল এখানে 2 ইনটু, শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে দেখছি p এর ক্ষেত্রে এখানে l এর মান হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2 কে 2 কে 3, 3 দুগুণে 6টি। তাহলে এটা হলো p, এটা p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমরা যদি d এর কথা বলি, d, তাহলে d অরবিটালটাও ঠিক তদ্রূপ শিক্ষার্থী বন্ধুরা, 2 ইনটু 2l প্লাস 1। তো d এর ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা l এর মান হচ্ছে এখানে 2, তো এখানে হবে 2 ইনটু 2 ইনটু 2 প্লাস অফ 1 এত, তাইলে কত? 2 দুগুণে 4 একে 5, 5 দুগুণে 10 অর্থাৎ 10টি। এটা হচ্ছে d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো ঠিক তেমনি করে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি f এর কথা বলি, তাহলে এখানে f এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 একে 7, 7 দুগুণে 14টি। তাহলে আমরা এখানে f এর ক্ষেত্রে 14, f মানে f ইকুয়াল টু 14, 14টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দুই একটা ইলেকট্রন বিন্যাস দেখব, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। যেমন আমরা যদি দেখি যে এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s। তা আমরা জানি s এর, একটু আগে তোমাদেরকে বলছি, s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 2s হলো 2, এবং প্রথম প্রধান শক্তি স্তরে একটি অরবিটাল আছে, এটা হলো s, যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। দ্বিতীয় প্রধান শক্তি স্তরের 2টি অরবিটাল আছে, একটা হচ্ছে s আর একটা হচ্ছে p। তো s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এবং p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। তারপরে হলো তৃতীয় প্রধান শক্তি স্তরের অরবিটাল আছে 3টি, একটা হচ্ছে 3s, 3p এবং 3d। তো সেই ক্ষেত্রে এখানে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এবং p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ইলেকট্রন দিচ্ছি না, আমরা এখানে পরের 4 নম্বর প্রধান শক্তি স্তরের একটা প্রথম অরবিটাল হচ্ছে s। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি যে জিনিসটা এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি, যে এখানে যদি আমরা 3d অরবিটালের যদি আমরা মান দেখি, তাহলে আমরা এখানে জানি যে এটা হলো n এর মান, তাহলে এটা 3d অরবিটালের সূত্র হচ্ছে n প্লাস l। তো n এর মান হচ্ছে 3, আর এখানে d অরবিটালের একটু আগে তোমাদেরকে আমরা বলছি যে d অরবিটালে l এর মান হচ্ছে 2, তার মানে হলো 5। আমরা যদি 4 এর ক্ষেত্রে দেখি, 4s, তাহলে এখানেও n প্লাস যদি l হয়, তাহলে n হচ্ছে 4, আর s অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে 0 যদি হয় তাহলে এটা হয় তাহলে 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি যে এই 3d এবং 4s এই দুইটা অরবিটাল থেকে 4s অরবিটালের মান 4 এবং 3d অরবিটালের মান হচ্ছে 5। তো সেই ক্ষেত্রে 4s অরবিটাল হচ্ছে কম শক্তি সম্পূর্ণ এবং 3d অরবিটালটা হচ্ছে বেশি শক্তি সম্পূর্ণ। তো ইলেকট্রন বিন্যাসের নিয়মে হচ্ছে আগে কম শক্তি সম্পূর্ণ অর্থাৎ দুর্বল যেই শক্তি সম্পূর্ণ যেই উপশক্তি স্তর আছে বা অরবিটাল আছে সেইটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তো যেহেতু এখানে 2, 4, 6, 10, 10 দিয়ে 12, 12 আর 6, 18টা ইলেকট্রন চলে গেছে, আর আমার কাছে অনলি একটি ইলেকট্রন আছে, তো সুতরাং সেই একটি ইলেকট্রন অবশ্যই s অরবিটালে আসবে, কেননা s অরবিটালটা এই 3d অর্থাৎ 3d অরবিটাল থেকে 4s অরবিটালটা দুর্বল, এই জন্য আগে কম শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। তো যেহেতু আমার কাছে আর ইলেকট্রন নেই, সেহেতু সেটা ফাঁকা অথবা শূন্য থাকে।
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ইলেকট্রন বিন্যাস এখানে দেখছি। আমরা যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি শিক্ষার্থী বন্ধুরা, যেমন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস দেখি শিক্ষার্থী বন্ধুরা, 1s2 2s2 2sp6 3s2 3p হলো 6, তারপর 3d আছে এবং 4s। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি যে এখানে 2 4 6 10 10 আর আছে 18টা ইলেকট্রন চলে গেছে। তো 24 থেকে 18টা ইলেকট্রন গেলে আমার কাছে 6টি ইলেকট্রন আছে। তো যেহেতু একটু আগে বলছি সেটা দুর্বল একটা উপশক্তি স্তর, তো সুতরাং এখানে আগে ইলেকট্রন 2 প্রবেশ করবে, তাহলে আর আমার কাছে ইলেকট্রন আছে 4টি। তো যেহেতু ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, তো সুতরাং আমি এখানে 4টি ইলেকট্রন সহসাই দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে ক্রোমিয়ামের একটি স্বাভাবিক নিয়ম। এটা হচ্ছে ক্রোমিয়ামের একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু বলা আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের আরেকটি নীতিতে আছে যে এই যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিতি অর্জন করে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখি, যে এইটারই ব্যতিক্রম যদি হয়, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি 2s 1s2 2s2 2sp6 3s2 3p6। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদি এখানে s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, আমরা যদি এখান থেকে এখানে একটা ইলেকট্রন চলে আসে, এখানে আর একটা থাকে, তাইলে দেখা যায় কি শিক্ষার্থী বন্ধুরা এখানে এই ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। তো এখন ডি অরবিটালটা ইলেকট্রন আছে 5টি, তার মানে ডি অরবিটালটা অর্ধপূর্ণ, এবং s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, এখানে একটি আছে, তার মানে অর্ধপূর্ণ। এই অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসটা থেকে বেশি সুস্থিত হয়। তো সুতরাং ক্রোমিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রমধর্মী হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 56। তো 1s 2s 2sp 3s 3p 3d। আমরা যদি লিখি 4s 4p 4d। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 2s অরবিটালের 2 p অরবিটালের 6, এখানে 2 p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 এবং 10 2 6। তো আমরা কয়টা ইলেকট্রন গেছে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, 2 2 4 10 10 8 18 18 10 28 29 30 36, 36টা ইলেকট্রন গেছে অলরেডি শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা একটু দেখি যে এখানে 4d আমরা বলছি একটু আগে যে 4d অরবিটালের মান হচ্ছে 4d হচ্ছে n প্লাস n সমান হচ্ছে 4 প্লাস হচ্ছে 2, তার মানে হলো d এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে 6। 4d এর মান হচ্ছে 6। তো এরপরে আমরা যদি 5s দেখি, 5s এর মান হচ্ছে 5s, এটা হচ্ছে 5s এর ক্ষেত্রে হচ্ছে 5s। তো এটা কি হবে n প্লাস l, তাহলে n এর মান হচ্ছে 5 আর s আমরা জানি 0, তার মানে হলো 5। তাহলে এটা নিম্ন শক্তির এখানে ইলেকট্রন প্রবেশ করবে 5। এরপরে হবে কি শিক্ষার্থী বন্ধুরা 5p। তো 5p এর মান কত হবে, এখানে যদি আমরা এখানে বসাই মানটা, তাহলে n প্লাস l, তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা n এর মান হচ্ছে 5 এবং p এর মান আমরা জানি এখানে 1, এই ক্ষেত্রে l, তাহলে হচ্ছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে তার মানও 6, এটার মানও 6, তার মানে এখানে যেহেতু প্রধান শক্তি স্তর
4, তো সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি 2, 4, 10, 12, 18, 28, 29, 30, 36, 46, 47, 48, আরো আমার কাছে 8টি ইলেকট্রন আছে। 48 হইলে এখানে আসবে 6, তাহলে হলো 54। 54 এরপরে শিক্ষার্থী বন্ধুরা যদিও 5D আছে, 5D আমরা যদি একটু দেখি যে 5D, এরপরে 5F, 5P, এরপরে আমরা যদি 6X, এখানে 2 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে এখানে যেমন এখানে 4F আছে, 4F। তো 4F এর মান শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে 4F এর মান হবে n প্লাস যদি L হয়, তাহলে n এর মান হচ্ছে 4 আর F আমরা জানি 3, তার মানে হলো 7। এই ক্ষেত্রে এখানে 7 আর এখানে 5D। তো 5D এর মানটাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দেখো 5 প্লাস D এর মান 2, তার মানে হলো 7। তো যেহেতু এইখানে এটার মান হচ্ছে 6, তো যেহেতু এখানে 4F এর মান হচ্ছে 7, তো সুতরাং তার চেয়ে এই 4P কম শক্তি সম্পূর্ণ একটা অরবিটাল, যার জন্য এখানে এইটাও কম শক্তি সম্পূর্ণ, এইটাও কম শক্তি সম্পূর্ণ, কারণ এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 6, আর এটার মান হচ্ছে 7, এটার মানও 7। তো সুতরাং ইলেকট্রন 4F এ প্রবেশ করবে না, যেহেতু এগুলো উচ্চ শক্তি সম্পূর্ণ অরবিটাল। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার কাছে যদি আরো ইলেকট্রন থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো ওইখানে ইলেকট্রন প্রবেশ করতো। তো যেহেতু আমার এখানে 5S, 5P এবং 6S তার থেকে 4F এবং 4D থেকে দুর্বল অরবিটাল, সেহেতু ইলেকট্রন এখানেই প্রবেশ করবে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটা অবশ্যই লিখে নাও এবং স্কুল খোলার পরে তোমরা এই বাড়ির কাজটা তোমাদের যে সম্মানিত রসায়ন বিজ্ঞানের শিক্ষক মহোদয় আছেন ওনাকে অবশ্যই তোমরা সেই ইলেকট্রন বিন্যাসটা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন সারা পৃথিবী করোনায় আক্রান্ত, তোমরা অবশ্যই ঘরে অবস্থান করবে। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই তোমরা সামাজিক যে দূরত্ব, কমপক্ষে একজন থেকে আরেকজন 3 থেকে 4 ফুট দূরে অবস্থান করবে এবং 1 থেকে 2 ঘন্টা পর পর তোমরা 20 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।